তারা মামলা করেছিল সিঙ্গেল বেঞ্চে নানা রকমভাবে, এবং সেই মামলাগুলোতে আমরাই জয়লাভ করেছিলাম। তো সেই আদেশগুলো চ্যালেঞ্জ হয়ে এখন হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এরকম যাবে আমরা জানতামই। তো তারা ডিভিশন বেঞ্চেও মামলা করেছিল, আজকে মামলা শুনানি ছিল। আমাদের মামলাটা আগের দিন ফাইল করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত হয়নি। তাহলে আজকের শুনানি হয়তো হয়ে যেত। তা যদিও সিনিয়র অ্যাডভোকেট ছিলেন না আজকে, মানে কোর্টে উপস্থিত ছিলেন না, অনলাইনে ছিলেন, তো হতেও পারে সময় নিত, জানি না। তো আমরা মামলায় যুক্ত হব বলে আজকের জানালাম, এবং মামলাটি আবার শুক্রবার রাখা হয়েছে। এরকম কিন্তু পরপর যে মামলাগুলো আমরা জিতে রয়েছি সেগুলো কিন্তু চ্যালেঞ্জ হবে। কিছু কিছু মামলা আমাদের ঢুকতে হবে, যেগুলোই আমরা অলরেডি পার্টি ছিলাম সিঙ্গেল বেঞ্চে, সেগুলোই আমরা আগে থেকে জানতে পারবই। কিন্তু যেগুলো ওরা চালাকি করে একই রকম মামলার যে আদেশগুলো পেয়েছিল সেগুলো চ্যালেঞ্জ করে ডিভিশনে এসেছিল আমাদের বাইপাস করার জন্য, কিন্তু তাতেও আমরা পার্টি হচ্ছি। এছাড়া যে অন্য মামলাগুলো রয়েছে, আমরা বলেছিলাম যে তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই, যে মিথ্যা তথ্য দিয়ে যে ব্যাচগুলোর প্রার্থীরা রয়েছে পাশ করে বসে আছে, বিশেষ করে 22 স্টেট পাস, 23 স্টেট পাশে 23-25 ব্যাচ মিথ্যা তথ্য দিয়ে বসেছিল। আমরা মামলা করেছি এবং তারা পরাজিত হয়েছে এবং তারা সার্টিফিকেট আর পাবে না। এবার 22 স্টেটেও এরকম বেশ কয়েকটা ব্যাচের প্রার্থীরা আছে। আমি ডিটেলসে বলছি না খোলাখুলিভাবে, কারণ মামলায় সমস্যা হবে বলে। আমি গ্রাউন্ড, যুক্তি এবং পরিষ্কারভাবে এটা বলছি না। তো সেগুলো নিয়েও আমরা তো অনেক দিন ধরেই আলোচনা করছি এবং পদক্ষেপ নিয়েছি, সেগুলো নিয়েও কাজ চলছে, অন্যরাও রয়েছে, সেটা সময় মতো হবে। মিথ্যা তথ্য দিয়ে অনেকে আছে। হ্যাঁ, আর ইন্টারভিউর ওখানে যারা যাচ্ছেন, আগের দিন কোর্টে কাজ সেরে ওখানে গিয়েছিলাম, দেখলাম অনেকেই এসছিল, আমাদের টেট উত্তীর্ণ প্রার্থীরা অনেকেই যাচ্ছে। তো তারা একটু জানিয়ে দিলে ভালো হয়, তারা এক্সপিরিয়েন্স শেয়ার না করুক, অন্তত নজর রাখুক, এবং বিশেষ করে যে প্রশ্নগুলো করা দরকার সেগুলো কেউ করছে না। সব দেখছি কি ইন্টারভিউতে কি ধরেছে এইসব নিয়েই ব্যস্ত রয়েছে। তাদেরকে থেকে জানার চেষ্টা করুন তারা কাউকে দেখলো কি না, ভেরিফিকেশনে বাদ যাচ্ছে কোনো একটা ইস্যুতে, সেইগুলো তারা দেখলো কি না, কারণ তারা তো ভিতরে থাকছে। এই প্রশ্নগুলো কেউ কিন্তু করছে না। যারা ওখানে যাচ্ছেন পর্ষদের সামনে, তারা ক্যান্ডিডেটদের এইটা জিজ্ঞাসা করুন। অনেক নতুন ক্যান্ডিডেট আছে যারা কোনোদিন এই আন্দোলনে যুক্ত ছিলেনই না, ঠিক আছে? তো তাদেরকে একটু জিজ্ঞাসা করুন যে আপনি আজকে যে গেলেন, আপনার আশেপাশে কারোর কোনো বিষয়ে ইস্যুতে বাদ গেছে বা কিছু হয়েছে কি না, এই তথ্যগুলো জানার চেষ্টা করুন। সবাই শুধু যাচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য, আর কিছুজন আছে ফলোয়ার বাড়ানোর জন্য ভিডিও ছাড়ছে, একই ভিডিও চারদিক দিয়ে নিয়ে এই করে যাচ্ছে। মামলাগুলো একটু নজর রাখুন, কোন ব্যাচ, কোন ট্রেনিং ব্যাচ রয়েছে, কোন টেট উত্তীর্ণ। আজ পর্যন্ত দেখলাম না কেউ এই প্রশ্নগুলো করলো, যেগুলো মামলার বিষয়ে কাজে লাগতে পারে। ক্যান্ডিডেটদের আগে জিজ্ঞাসা করুন সে কোন টেট পাস, সে কোন ডিএলএড ব্যাচ, সে বিএড দিয়ে পাস করেছিল কিনা, ডিএড দিয়ে পাস করেছিল কিনা, ঠিক আছে? এই বিষয়গুলো একটু জিজ্ঞাসা করুন। তার কোনো যে এক্সট্রা কারিকুলামের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ছিল কিনা, কোনো কিছুতে নাম্বার দিচ্ছে কিনা বা কিছু বাদ দিচ্ছে কিনা, এগুলো কিছু দেখতে পেলো কিনা, এই বিষয়গুলো কাউকে জিজ্ঞাসা করতে দেখি না যারা ওখানে যায়। এগুলো কিন্তু দরকার। শুধু ওই কি প্রশ্ন করলো সেটুকু জিজ্ঞাসা করছে, আর সব কিছুজন আছে ওগুলো পেয়ে একই ভিডিও সবাই দেখি চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, ফলোয়ার বাড়াচ্ছে। আপনার ভাগ্য তো কি আছে আপনিও জানি না। ওইগুলো দেখে হালকা ধারণা যেটা পেয়েছেন ওটা আগের ইন্টারভিউ থেকেও পেয়ে গেছেন অলরেডি।
ওই প্রশ্নই ধরবে এরকম কোনো ব্যাপার নেই। ওগুলো আপনার ভাগ্যের উপরও নির্ভর করবে, এবং কী ধরবে ওনাদের কাছে তো লিস্ট করা নেই যে আমি এই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই সবাইকে ধরবো। ওগুলো দিন এবং কে ইন্টারভিউ নিচ্ছে তার উপর মর্জি মতো নির্ভর করে, খুব একটা লাভ হবে না। তাই আবারও বলছি, যারা ওখানে যাচ্ছেন প্রত্যেকে জিজ্ঞাসা করবেন কোন টেট পাস, তারা কোন ডিএলএড ব্যাচ, কোন কলেজ থেকে পাস করেছে, তাদের আশেপাশে কেউ এক্সট্রা কারিকুলাম জমা দিল কি না, বা তাতে নাম্বার পেলো কি পেলো না, বা ইন সার্ভিস বা অন্য যেগুলো রয়েছে। আমরা বেশ কিছু জানতে অলরেডি পেরেছি, কিন্তু সেগুলো তো শোনা কথা। যত বেশি জন অভিজ্ঞতা ওখান থেকে জেনে শেয়ার করবে, তার বিশ্বাসযোগ্যতা বেশি বাড়বে। সেজন্য বলছি প্রত্যেককে এইগুলো একটু নজর রাখুন, এইগুলো একটু জিজ্ঞাসা করুন। যারা ভিতরে যাচ্ছে ইন্টারভিউ দিতে, তাদের ক্যান্ডিডেটদের এই বিষয়গুলো জিজ্ঞাসা করুন। সেখানে ভেরিফিকেশনের সময় যে টেটের রোল বা নাম দেখে সার্চ করে বোঝার কিছু চেষ্টা করছে কিনা, আভাস পাওয়া যাচ্ছে কিনা যে এরা ইন সার্ভিস ছিল, বা এরা বিএড দিয়ে বসেছিল, এরা ডিএলএড দিয়ে, এই কী বলে ওটাকে, বিএড স্পেশাল এডুকেশন দিয়ে বসেছিল, বা ফিজিক্যাল এডুকেশন ট্রেনিংগুলো দিয়ে বসেছিল, এইগুলো করছে কিনা, এগুলো আভাস পাওয়া যাচ্ছে কিনা, এগুলো করুন। বা ক্যান্ডিডেটদের কাউকে চেনাশোনা থাকলে বলে দিন যে ভেরিফিকেশন টেবিলে গিয়ে একটু জিজ্ঞাসা করতে। এই জিনিসগুলো জানা কিন্তু জরুরি, এবং যত বেশি জন জানবে। অনেকে বাড়ি বসে না শয়তানি করছে, কিরকম একটা লেখা লিখে দিলে এই তো এরা বসছে পরীক্ষায়, আদৌ কিছু জানে না। আমাদেরকে ভাবছে যে এরা তো ছোটাছুটি করছে, এরা করুক, এরা সব করবে, এরা মামলা করুক, এই করুক, তাতানোর জন্য লিখে দিচ্ছে হাওয়ায় যে এই বসছে পরীক্ষায়, ওরা এই করছে, ওদের অ্যালাউ করছে, এতে নাম্বার দিচ্ছে। এই শয়তানিগুলো বাড়ি বসে অনেকে করছে, কোনো কিছুতে আসবে না, বাড়ি বসে শুধু লিখে দেবে। তো প্রত্যেক দিন যারা দৌড়াচ্ছে তাদের পারলে এই হেল্পটুকু করুন। যারা যাচ্ছেন একটু রেসপন্স করুন, ইনবক্সে জানান যে আমি আজকের বা কালকে যাব ওখানে দেখতে। তো তাহলে তো প্রত্যেক দিন ছুটতে হয় না। এই আজকে কোর্টের কাজ কম ছিল তাই এখন বেরিয়ে গেলাম, এখন আবার যদি পর্ষদে যেতে পারি যাব। এই জিনিসগুলো একটু করুন। আর সবথেকে বড় কথা, এইটা ডিভিশন চলছে, ডিভিশন পর্যন্ত কিন্তু আমরা চালাচ্ছি। এরপরে যখন এটা সুপ্রিম কোর্টে যাবে, তখন কিন্তু আর চালানোর সামর্থ্য থাকবে না। সুপ্রিম কোর্টের খরচা প্রত্যেকে জানো। আর আমাদের অ্যাডমিন গ্রুপেও একটা আলোচনা প্রয়োজন। একটা জেনারেল ফান্ড তোলার সেই কিওয়ার্ডটা বন্ধ রয়েছে, ওটা আবার ছাড়া যায় কিনা। তো এই বিষয়গুলো করুন। লাইভটা শেয়ার করে দিন। আর প্রত্যেককে, যারা যারা নিজেদের বন্ধুরা ইন্টারভিউ দিতে যাচ্ছে, তাদেরকে আগে থেকে বলে রাখুন যে ভাই এই জিনিসগুলো দেখিস। ভেরিফিকেশনে তো এক জায়গায় সবাই বসে, বা আগে পিছে যারা ভেরিফিকেশন যায় সেগুলো তো অন্তত দেখতে পারে। এই জিনিসগুলো যাতে নজর রাখে। শুধু ওই তথ্য প্রিপারেশনের জন্য নিয়ে লাভ নেই, কাকে কি ধরবে কেউ জানে না। আমরাও এখনো পড়াশোনা শুরু করতে পারিনি, যেদিন নোটিশ দেবে তারপর দিন দিয়ে টানা পড়বো বলে মন স্থির করেছি, কিন্তু হচ্ছে না। নোটিশ কবে দেবে দেখি আমাদের জেলার। এটুখানি বললাম, আর বেশি কিছু বলছি না। মানে চারজনেই শুক্রবার হয়তো আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করবো। এই মামলাটা একটু চাপ আছে, যে এই মামলাটায় আমরা ডিভিশনে ঢুকলাম, কারণ ওরা একটু চালাকি করে করেছে, এবং সেখানে যে অন্য ইস্যুগুলো, যে বিএড দিয়ে পাস বা মিথ্যা তথ্য দিয়ে পাস, তাদেরকে ওরা নেয়নি। ওরা পুরোপুরি 14 টেট পাসদের নিয়ে এই জিনিসটা খেলানোর চেষ্টা করছে। এবং আগের নিয়োগে যেভাবে 20-22টা সুপ্রিম কোর্টে গিয়েও অ্যালাউ হয়ে গিয়েছিল, এখন যাদের নিয়োগ দিচ্ছে দেখেছেন, তো সেই রায়টাকে হাতিয়ার করে কিছু একটা করার চেষ্টা করছে। কিন্তু সেটার পরিস্থিতি আর এখনের পরিস্থিতি যে আলাদা, এই বিষয়গুলো আমরা জোরালোভাবে তুলে ধরবো। তারাও নানান রকম যুক্তি দেবে ঠিকই, কারণ সুপ্রিম কোর্টের ওই রায়টা একটু ব্যতিক্রম ছিল, এবং ওই রায়টা 142 ইউজ করে করেছিল। ওই রায়টাকেই যে সবসময় ফলো করতে হবে এমন কোনো কথা নেই, কারণ ওটা সুপ্রিম কোর্টের স্পেশাল পাওয়ার, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল। তাই 20-22-এর অর্ডার দেখিয়ে প্রত্যেকবার যে সেম হবে এই জিনিসটা
মানা আইনত সম্ভব নয়, আমরা লড়াই করব। ঠিক আছে, এখনও ওদের রেজাল্ট বেরায়নি 23-25-এ, তাই ওরা চালাকি করে করেছে, এরকম একাধিক করেছে। আমরা প্রথম মামলাটায় ঢুকলাম, আজকের যেহেতু শুনানি ছিল, শুক্রবার দেখি কি হয়। পাশে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, আর যে জিনিসগুলো বললাম আর একবার বলছি সেগুলো একটু লক্ষ্য রাখবেন। ইন্টারভিউ ওখানে যারা যাচ্ছে বা যাদের চেনাশোনারা যাচ্ছে তাদের একটু বলবেন একটু লক্ষ্য রাখতে, কোন টেট পাস, কোন ডিএলএড ব্যাচ, কোন কলেজ, তারপরে বিএড দিয়ে পাস করেছিল কিনা, বা ফিজিক্যাল এডুকেশনের ট্রেনিং দিয়ে পাস করেছিল কিনা। এনআইএসটা প্রত্যেকে সবাই জেনে গেছে, তাই ওটা আমি আর বারবার বলছি না। এনআইএসদের নিয়ে আমাদের দাবি পুরো স্পষ্ট, যারা বৈধ তারা থাকবে, যারা সঠিক নিয়ম মেনে করেনি তারা কোর্টে আসছে এবং তারা কোর্ট বিচার করবে তাদের ভাগ্য। আমরা সেখানে লড়াই দিচ্ছি, আমরা তাদের বিরোধিতা করছি। ঠিক আছে, আপ প্রাইমারি প্যারা টিচার, তারা আপার প্যারা টিচারে শুধু প্যারা টিচার এবং প্রাইমারি লিখে ইন্টারভিউ দিতে চলে যাচ্ছে। কল লেটার আমাদের দেখিয়েছে, আমাদের পার্শ্ব শিক্ষিকা যারা রয়েছেন তারা আমাকেও দেখিয়েছিল, তারা আপারের প্যারা টিচার, কিন্তু তাদের কল লেটারে লেখা শুধু প্যারা টিচার প্রাইমারি, তারা চলে যাচ্ছে, তাদেরকে ভেরিফিকেশন করে পর্ষদকে বাদ দিতে হচ্ছে। কিন্তু তো এই জিনিসগুলো একটু নজরে রাখবেন। আর একটা বড় ইস্যু সামনে আসছে, এই জিনিসটা ইতিমধ্যে ঘাটা যাবে না, যে অনেক ক্যান্ডিডেট আছে ডিএলএড করার সাথে সাথে কিন্তু অন্য ডিগ্রি করেছে, ডিএলএড করার সাথে সাথে অন্য ডিগ্রি করেছে, যেটা করা সম্ভব নয়, তবুও রেগুলার ডিএলএড হিসেবে করেছে। তারপরে অনেকে যারা ইডাব্লিউএস নিয়ে প্রশ্ন করছেন, সেগুলো নিয়ে অলরেডি অন্যরা মামলা করেছে, যে কবে কি সার্টিফিকেট কতদিনের ভ্যালিড করবে কি করবে না এই বিষয়ে। সেগুলো মামলার আদেশ হলে আমি পরে আপডেট দিয়ে দেবো। আর বইটই যারা পরে শুনে বিতর্কগুলো হওয়ার পর বের করেছেন, তারা নিজেরা গিয়েই বুঝতে পারবেন নাম্বার দিচ্ছে কি দিচ্ছে না, সেগুলো একটু জেনে নেবেন। কারণ আমরা দাবি স্পষ্ট, নিয়মে বই নেই, ওইসব জার্নাল নেই, নাম্বার দেওয়া যাবে না। আর থার্ড পার্টি সংস্থার কোনো নাম্বার দেওয়া যাবে না। সরকারি সংস্থা হলে এবং সেটা স্টেট লেভেলের কোনো প্রতিযোগিতা হলে তবেই, এমন কিছু না যেখানে সবাই পার্টিসিপেট করছে, সেটা পর্ষদের উপর নির্ভর করছে। এটুখানি বলে রাখছি।